এখানে জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে, রাখা হয়েছে, সেটা আমরা স্বাগত জানাই। অবশ্যই যদি প্রয়োজন হয় আরও জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত। কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে, তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর 2, সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই বাজেট অধিবেশনের বক্তব্য দেওয়ার প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এত বছরের 17 বছরের জুলুম নির্যাতনের পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে আমাদের সকলকে, সরকারি দল বিরোধী দল, এখানে আসার। আমাদের প্রথমে আমি স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, যারা দুজনেই বাংলাদেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। এই বাজেটের জন্যে আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই। এই বাজেটটি দেখে আমার কাছে মনে হয়েছে যে গত 17 বছর যখন গুম, খুন, জুলুম, নির্যাতন, দুর্নীতি, টাকা পাচার চলছিল, তখন সুদূরে বসেও মাননীয় প্রধানমন্ত্রী শুধু দলই গোছাননি, সংগঠনই গোছাননি, উনি দেশের জন্য কাজ করে চলেছেন। এবং অর্থমন্ত্রীও নির্যাতনের মধ্যে থেকেও, কারাগারে থেকেও কিন্তু উনি দেশের জন্য কাজ করেছেন। এই বাজেটটি সেটারই প্রমাণ। আমাদের বিরোধী বন্ধুরা অনেকভাবে বাজেটকে সমালোচনা করার চেষ্টা করেছেন, অনেক পড়াশোনা করে এসেছেন, কিন্তু কিন্তু যদি অনেক কিছু দিয়েও ওনারা গতানুগতিক সমালোচনা ছাড়া নতুন কোনো সমালোচনা আরও দিতে পারেন নাই। মাননীয় স্পিকার, এই বাজেটকে বিভিন্নভাবে বিশেষায়িত করা হয়েছে। বিরোধী দল থেকে বলা হয়েছে চ্যালেঞ্জিং বাজেট, দিবা স্বপ্ন। এটি একটি দিবা স্বপ্ন নয়, এটি একটি বাস্তব, রিয়েলিস্টিক বাজেট, যে বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়িত হওয়া সম্ভব। এবং চ্যালেঞ্জিং শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। অবশ্যই চ্যালেঞ্জিং শব্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যখন একটি চ্যালেঞ্জের মুখে ছিল, তখন এই চ্যালেঞ্জের মুখ থেকে বাংলাদেশের মানুষকে দিশা দেখিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীকালে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার জন্য, উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য সেই চ্যালেঞ্জটা উনি হাতে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং স্বৈরাচারীদের হাত থেকে বাংলাদেশকে আবার গণতন্ত্রের পথে নিয়ে আসার জন্য এই অবিরাম চ্যালেঞ্জটি হাতে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বর্তমানে একটি ভঙ্গুর অর্থনীতির সময় যখন সবগুলো সিস্টেম ভেঙে গেছিল, স্বৈরাচারীরা সব কিছু সিস্টেম ভেঙে দিয়েছিল, অর্থনীতিকে ধস নামিয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন। সুতরাং এই বাজেট চ্যালেঞ্জিং অবশ্যই, এবং এই বড় বাজেট বিএনপি দ্বারাই বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু একটি হিসাব নিকাশ নয়, একটি পলিটিক্যাল কমিটমেন্ট, একটি রাজনৈতিক দলিল। আমি মনে করি এই বাজেটটি একটি মানবিক, ইনোভেটিভ, ইনক্লুসিভ বাজেট হয়েছে, প্রগ্রেসিভ বাজেট হয়েছে, নারী বান্ধব বাজেট হয়েছে। যে বাজেট নারীদের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সেই বাজেট কখনোই ফেল করতে পারে না। মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে প্রথমে বিনিয়োগ কেন্দ্রিক প্রবৃদ্ধি, সারা দেশে শক্তিশালী রাজস্ব প্রণোদনা করে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হয়েছে, ব্যাংকিং সংস্কারের কথা বলা হয়েছে, খেলাপি ঋণের অভিশাপ থেকে ব্যাংকিং সেক্টরকে মুক্ত করার কথা বলা হয়েছে,
সবচেয়ে বেশি বলা হয়েছে যুব ক্ষমতায়ন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ডেমোগ্রাফিক শক্তিতে রূপান্তরিত করে যুব শক্তিকে নতুন দেশে বিনির্মাণে কাজে লাগানোর কথা বলা হয়েছে। বিশেষত নারী উদ্যোক্তাদের প্রতিভা আর দক্ষতাকে রাষ্ট্রের কাঠামোগত শক্তির সাথে সংযোগ স্থাপন করে দেবার এক অপূর্ব প্রকাশ কিন্তু এই বাজেটে রয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে সুন্দরভাবে, আমাদের অর্থমন্ত্রী কিন্তু তুলে ধরেছেন, বৈশ্বিক অর্থনীতির একটি সিগন্যালিং মেকানিজম, সম্পদ, ইনকাম এবং মুদ্রা, যে আলাদা আলাদা চারটি শক্তিশালী শব্দ মাননীয় অর্থমন্ত্রী সেটা বুঝিয়ে দিয়েছেন। আমাদের এই বাজেটে যদি আমি বড় দাগে যদি হাইলাইট করি, কৃষিতে 12 লাখ কৃষকের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ, 25.22 লাখ প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ, সার ও উপকরণ, কৃষক কার্ড পাইলট কর্মসূচি, স্বাস্থ্য, হেলথ কার্ড চালুর ব্যবস্থা, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় শিশু হাসপাতাল চালু। এগুলো শুধু টিপ অফ দ্য আইসবার্গ। মাননীয় স্পিকার, শিক্ষাতে আমাদের 2 লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, মিড ডে মিল, বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে পেপ্যাল ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু, ফ্রিল্যান্সারদের সুবিধা, 1500 শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য ওয়াইফাই, বিদ্যুৎ ও জ্বালানিতে সংস্কার, পরিবহন ও যোগাযোগে ইলেকট্রিক বাস চালানোর একটা কথা হয়েছে, মহিলা শিশুর জন্য পিঙ্ক বাস চালুর কথা হয়েছে, ফ্যামিলি কার্ড অলরেডি চলমান আছে, এবং স্থানীয় সরকারের পল্লী উন্নয়নে বিশাল বাজেট রাখা হয়েছে। এগুলো শুধু এই ব্যবস্থাগুলো প্রমাণ করে যে এই বাজেট জনবান্ধব বাজেট, যেটা বিরোধী দল থেকে প্রায় বলা হয়েছে শুধু ব্যবসায়ীদের বাজেট। এটা ব্যবসায়ীদের বাজেট নাই, এটা গরিব মারার বাজেট নাই। যদি কিছু হয়ে থাকে এটা গরিবদেরকে বাঁচানোর বাজেট, রক্ষার বাজেট। আবার বলা হয়েছে বাজার থেকে বিপুল আমরা ঋণ নিয়েছি। এই অভিযোগ একেবারে বিভ্রান্তিকর। মাননীয় স্পিকার, এগুলো কৌশলগত বিনিয়োগ, ভোগ নির্ভর ঋণ নয়। বাংলাদেশের সরকারি ঋণ জিডিপি অনুপাতে বর্তমানে প্রায় 42%, যা জাপান, যুক্তরাজ্য, চীন এবং ভারতের তুলনায় অনেক বেশি সুষম ও টেকসই। এই পরিমিত ঋণ উৎপাদন ক্ষমতা জোরদার করতে, পণ্য সেবার সরবরাহ বাড়াতে এবং বাজার মূল্য, পণ্য ও বিনিয়োগের স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে। মাননীয় স্পিকার, আমার সময় শেষ, সময় আপনি দিবেন না, শুধু এতটুকুই বলে শেষ করতে চাই যে এখানে জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে, সেটা আমরা স্বাগত জানাই। অবশ্যই যদি প্রয়োজন হয় আরও জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত। কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে, তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে, তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে। মাননীয় স্পিকার, আপনাদের অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা